সে যেহেতু পানি আনে এবং সব কাজ তাকেই করতে হয়, সে কম পানি খায়। কারণ সে যদি বেশি পানি খায়, অন্যের ভাগে পানিটা কম পড়ে এবং কম পড়লে তাকেই যে আর একবার পানি আনতে হয়। তারা বলেছে যে আমরা যদি পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি সীমাবদ্ধ না রাখতে পারি, তাহলে প্রায় সমুদয় বরফ গলে যাবে হিমালয়ে। মেয়েদেরকে শুধু পানি আনতে হয় না, স্বামী যখন বিকালে ফিরে আসবেন তখন তার হাত পা ধোয়ার জন্য তারা পুকুর থেকে পানি রেডি করে রাখেন, এবং এটা না হলে তারা বিভিন্নভাবে ডোমেস্টিক ভায়োলেন্স তৈরি হয়। অন্যদিকে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে এরকমের পানির কোনো সুব্যবস্থা নেই। আমরা তো এই পুকুরের পানিই খাই, এই পুকুর দিয়েই আমাকে খাওয়া দাওয়া গোসল সবকিছুই চলে। যদি আমরা চিন্তা করি যে ঘরে পানির উৎস নেই এরকম পরিবারগুলোর মধ্যে 10টি পরিবারের মধ্যে 7টি পরিবারেরই নারীরাই এই পানি সংগ্রহের দায়িত্বটা পালন করে থাকেন। এবং ধারণা করা হচ্ছে যে সমগ্র বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে সাডেন বন্যায়। কিছু অঞ্চল ছাড়া যেমন হচ্ছে হিলট্যাক এবং ছাড়া। মেয়েদেরকে ধরে নেওয়া হয় যে সে কাজ করবে, মেয়েদেরকে ধরে নেওয়া হয় দে আর কাইন্ড অফ সেকেন্ড গ্রেড সিটিজেন। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, চায়না, মায়ানমার, ভুটান, এদের একটা শক্তিশালী অ্যালায়েন্স হবে। অ্যালায়েন্স করে যেটা করা যেতে পারে, একটা হচ্ছে স্ট্রং পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা টু ক্রিয়েট পুশ টু দি গ্লোবাল নেগোসিয়েশন। আমরা সবাই মনে করি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার দায়িত্ব মিনিস্ট্রি অফ ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট। এটা আসলে উল্টো হওয়া উচিত। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা উচিত সব মিনিস্ট্রি, বিকজ ইটস এ জেনেরিক প্রবলেম। আমরা যত ইয়ুথকে দেখি যে তারা টোটাল ন্যারেটিভ তৈরি করছে, কথা বলছে, কিন্তু আমি খুব কম ইয়ুথকে দেখি যারা এভিডেন্স তৈরি করছে অথবা গবেষণা করছে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মানুষের জন্য ফাউন্ডেশন এবং লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে আয়োজিত আমাদের আজকের এই পডকাস্টে। আমি সুমাইয়া বিনতে সেলিম সুধা, কাজ করছি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে। বিশ্ব পানি দিবস উপলক্ষে আজকে আমরা আলোচনা করব আমাদের উপকূল, চর, হাওর ও পাহাড়ি এলাকার নারীদের পানির সংকট ও তার প্রভাব নিয়ে। আমাদের সাথে আছেন এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এরকম দুজন বিশেষজ্ঞ মানুষ। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান আপা এবং সিপিআরডি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ মিস্টার মোহাম্মদ শামসুদ্দোহা ভাই। আমি প্রথম প্রশ্নটা রাখছি এইভাবে যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশুদ্ধ পানির যে নিরাপত্তা, এটা আসলে বাংলাদেশকে কিভাবে হুমকির মুখে ফেলছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি, তো বিশেষজ্ঞরা অনেকে বলে থাকেন যে জলবায়ু পরিবর্তন ইজ রিলেটেড টু ওয়াটার। মানে আমরা যদি বলি যে বেশি পানি সেটা হলো বন্যা, কম পানি সেটা হলো খরা, যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় তাহলে লবণাক্ততা এবং হচ্ছে সাইক্লোনের বিষয়গুলো আছে। আমরা যদি বাংলাদেশকে একটু ফোকাস করি পার্টিকুলারলি, তাহলে জলবায়ু পরিবর্তনের এবং পানির সাথে যে সম্পর্কটা প্রথমে এস্টাবলিশড হয়েছে সেটা হলো ফ্রেশ ওয়াটার ক্রাইসিস, পার্টিকুলার ইন দি কোস্টাল এরিয়াস। যে উপকূলীয় অঞ্চলে স্বাদু পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে যে সি লেভেল রাইজ, যে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। আরেকটা হচ্ছে আমরা উপকূলীয় অঞ্চলে যে ফ্রিকুয়েন্টলি সাইক্লোন দেখি, সেই সাইক্লোনের পানি যখন যে এমব্যাকমেন্ট আছে সেটাকে ওভারটপিং করে চলে আসে এবং স্বাদু পানির উৎসগুলোকে নষ্ট করে ফেলে। তার মানে জলবায়ু পরিবর্তনের সাথে পানির যে সম্পর্কটা এবং পানির যে ক্রাইসিস তৈরি হচ্ছে এবং ব্রডার ন্যারেটিভটা তৈরি হয়েছে আসলে উপকূল থেকেই, আপনি যেটা শুরুতে বলেছেন। এবং সেটা হলো পানির ক্রাইসিস, নট অনলি ড্রিঙ্কিং ওয়াটার বাট অলসো এগ্রিকালচারাল ওয়াটার ফর এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। এবং সেটার সাথে শুধু মানুষের জীবনযাত্রা সম্পর্কিত না, সেটার সাথে মানুষের স্বাস্থ্য সম্পর্কিত। তার মানে পানির ক্রাইসিস জলবায়ু পরিবর্তনের শুধু একটা রিস্ক হিসাবে আসেনি, সেটা মানুষের যে ওয়েলবিং, ডেভেলপমেন্ট, হেলথ, ফুড ইনসিকিউরিটি সবগুলোর সাথে একত্রিত হয়ে গেছে। এবং আমরা সেটাকে বলছি একটা সিঙ্গুলার ক্রাইসিস না, একটা একক ক্রাইসিস না, সেটা হচ্ছে ক্রিপিং ক্রাইসিস অথবা এক কমপ্লেক্স ক্রাইসিস, যেটা হলো পানির ইনসিকিউরিটিকে কেন্দ্র করে।
আচ্ছা, এই পর্যায়ে আমি একটু হাসিনা আপার কাছে চলে যাব। হাসিনা আপা এই বিষয়ে অনেকদিন যাবত কাজ করছেন, তো আমি যদি একটু জানতে চাই যে নিরাপদ পানির অভাবে নারী এবং কিশোরীরা কোন কোন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন, এবং স্পেসিফিক্যালি যদি বলতে চাই আমাদের হচ্ছে শিশু বাল্যবিবাহ রয়েছে, আমাদের বিভিন্ন মেন্টাল হেলথের ইস্যু রয়েছে, আমরা যদি হচ্ছে SRHR GBV নিয়ে কথা বলতে চাই, সেসব ক্ষেত্রে আপার মতামতটা কি বা আপার রিফ্লেকশনটা কি ইদানিং কালে? ধন্যবাদ। আমি আসলে দোহাবের সাথে লিঙ্ক করে বলতে চাই যে আলোচনাটা আমরা সম্ভবত উপকূল ঘিরেই করি, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে প্রত্যেক জায়গাতেই এই ধরনের সমস্যা হচ্ছে এবং এক এক জায়গার সমস্যাটা এক এক ধরনের। কিন্তু যেই কথাগুলো বললেন যে উপকূলে নারীদের আসলে শারীরিক, মানসিক এবং সামাজিক কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো যদি নিয়ে আলাপ করি, প্রথমে আসি শারীরিক সমস্যাগুলো নিয়ে। অনেক দূরে যেতে হয় একটা মেয়েকে পানি আনতে, তার ফলে আসলে কি কি হয়। একটা জিনিস হচ্ছে যে সে যেহেতু পানি আনে, তার ওয়ার্ক বার্ডেনটা তার অনেক বেশি, নাম্বার ওয়ান। দ্বিতীয়, সে যেহেতু পানি আনে এবং সব কাজ তাকেই করতে হয়, সে কম পানি খায়। কারণ সে যদি বেশি পানি খায়, অন্যের ভাগে পানিটা কম পড়ে এবং কম পড়লে তাকেই যে আর একবার পানি আনতে হয়। এই যে সে কম পানি খায়, তার কারণে তার নানা ধরনের শারীরিক অসুবিধা হয়। তৃতীয় যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে যেই পানিটা সে খাচ্ছে স্বাভাবিকভাবে এবং তার পরিবারের, সেটা কিছু না কিছু ভাবে একটু লবণাক্ততা বেশি থাকে। সো ওভার দ্য ইয়ার্স এই যে তারা একটু লবণ পানি বেশি খায়, তার কিউমুলেটিভ এফেক্ট কিন্তু শরীরের উপর পড়ে। এবং ওই উপকূলে যদি আপনি একটু রিসার্চ করেন, তাহলে দেখবেন যে তাদের জেনারেলি হাইপার টেনশনটা বেশি, মেয়ে বলেন ছেলে বলেন, এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড হেলথ ইস্যুস গুলো এগুলো প্রমিনেন্ট। যেমন মেয়েদের ক্ষেত্রে এক্লাম্পসিয়া হয়, অর্থাৎ বাচ্চা জন্মদানের ক্ষেত্রে তাদের নানা ধরনের জটিলতা দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে স্টিল বর্ন হয় বাচ্চারা। সো এই ধরনের জিনিস খুব কমন। এরপরে যে ধরনের প্রকট শারীরিক সমস্যাগুলো আমরা দেখেছি, যে ওখানে লবণাক্ত পানি থাকার কারণে খাওয়ার পানি তো ধরেন তারা বাইরে থেকে এনে খায়, কিন্তু মেনস্ট্রুয়েশনের জন্য ওখানে বেশিরভাগ মানুষ, যেহেতু ওরা দরিদ্র, তারা আসলে কাপড় ব্যবহার করে এবং এই কাপড়টা যখন লবণ পানিতে ধুয়ে তারা ব্যবহার করে মাসিকের সময়, তখন এটা শক্ত হয়ে যায় এবং সেটা বারবার ব্যবহার করার পরে তাদের জেনিটাল এরিয়াতে ক্ষতের সৃষ্টি হয়। এবং এই যে যখন ক্ষতের সৃষ্টি হয়, তখন এখানে নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, ইচিং হয়, এবং এই লজ্জার কারণে তারা এই কথাটা কারোর সাথে শেয়ার করতে পারে না, স্থানীয় ডাক্তারের কাছে যেতে পারে না, মেয়ে ডাক্তার নাই, থাকলেও এই কথাটা কেমন করে বলবে। অনেক সময় তারা যখন খুব করুণ অবস্থার মধ্যে পড়ে, তখন স্বামীর মাধ্যমে ডাক্তারের কাছে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করে। অথচ একটা অ্যান্টি ফাঙ্গাল যদি একটা ক্রিমের দাম হয়তোবা 30-40 টাকা, কিন্তু এই 30-40 টাকা হয়তো তারা ব্যয়ও করতে পারে, কিন্তু লজ্জার কারণে তারা এই জিনিসটা বলে না। তার ফলে দেখা যায় এটা বাড়তে থাকে এবং তারা বিভিন্ন ধরনের টোটকা জাতীয় জিনিস ব্যবহার করে। যেমন তারা একটা জিনিস গরম করে ওখানে সেক দেয়, এরকম বিভিন্ন ধরনের নিম, নিশিন্দা, এগুলো গরম টরম করে সেক দেয়, এসব নানান ধরনের কাজ তারা করে থাকে। তো এতক্ষণ যেটা বললাম এগুলি শারীরিক ব্যাপার। এবার আসে মানসিক। এটা মানসিক জিনিসটাও খুব সংক্ষেপে যদি বলি, একে তো আছে স্বামীর অত্যাচার, যে ঠিক মতো তাকে যত্নআত্তি করা হয় নাই, সময় মতো পানি এনে রান্না করা হয় নাই। শুধু তাই না, আমার রিসেন্ট একটা স্টাডি আমি এই মুহূর্তে করছি এই যে জেন্ডার এবং উপকূলের পানি নিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে মেয়েদেরকে শুধু পানি আনতে হয় না, স্বামী যখন বিকালে ফিরে আসবে তখন তার হাত পা ধোয়ার জন্য তারা পুকুর থেকে পানি এনে রেডি করে রাখেন, এবং এটা না হলে তারা বিভিন্নভাবে ডোমেস্টিক ভায়োলেন্সটা তৈরি হয়। কিন্তু আমরা যদি একটু দেখি, এটার সাথে আপনারা হয়তো স্টাডিকে রিলেট করতে পারবেন, ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে মানুষের কিন্তু মেন্টাল হেলথেরও একটা বড় সংযোগ আছে। অ্যাপার্ট ফ্রম এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বললাম, যদি দেখেন হিউম্যানিটির পরিবর্তন হয় অথবা টেম্পারেচারের পরিবর্তন হয়, এর সাথে এনজাইটি বা ডিপ্রেশনের একদম সরাসরি লিঙ্কেজ আছে। এই জিনিসগুলো আমরা অনেক সময় স্বাভাবিকভাবে আমরা বিবেচনায় আনি না। আর মাইগ্রেশন বা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যখন হয়, তখন তো এটা অবশ্যম্ভাবী।
ধন্যবাদ হাসিনা আপাকে। আমাদেরকে চমৎকারভাবে দোহা ভাই এবং হাসিনা আপা খুব চমৎকার রিফ্লেকশনের মাধ্যমে বলছিলেন আসলে কোন কোন জায়গায় আমরা হয়তো বা আপাতদৃষ্টিতে মনে না করলেও আমাদের এই পানির সমস্যাটা কোন কোন জায়গায় আসলে হিট করতে পারে। ঠিক একইভাবে ইউনিসেফের একটা পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে যদি আমরা চিন্তা করি যে ঘরে পানির উৎস নেই এরকম পরিবারগুলোর মধ্যে 10টি পরিবারের মধ্যে 7টি পরিবারেরই নারীরাই এই পানি সংগ্রহের দায়িত্বটা পালন করে থাকেন। এটি কিন্তু আমরা আসলে আপাতদৃষ্টিতে বলছি না, এটি পরিসংখ্যান বলছে। এবার আমি আবার দোহা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো এবার যেহেতু আমাদের পানি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় গ্লাসিয়ার রক্ষা করা, তো গ্লাসিয়ার রক্ষা করা না গেলে আসলে আমরা কি কি ধরনের হুমকির সম্মুখীন হব, আর বাংলাদেশের এই বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ আছে কিনা বা কি করা যেতে পারে এই বিষয়ে যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ। আসলে আমার যেটা মনে হয়েছে যে গ্লাসিয়ার রক্ষা করা অথবা গ্লাসিয়ারের উপর যে ইম্প্যাক্ট গুলো আছে, এটা কিন্তু অনেকদিন থেকে যে সায়েন্টিস্ট যারা আছেন আইপিসিসির বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে গ্লাসিয়ার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে যে আইস ক্যাপ একটা আছে, আর একটা হলো যে যেটা লকড হয়ে আছে মাউন্টেন বিভিন্ন জায়গায় সেগুলোতে। তো বলা হচ্ছে যে আমরা যদি পৃথিবীর উষ্ণতাকে যদি সীমাবদ্ধ রাখতে না পারি, যে টার্গেট আমরা করেছি 1.5 ডিগ্রি সেলসিয়াস, আমার মনে হয় সেটা অলরেডি ক্রস হয়ে গেছে, তাহলে এই শতাব্দীর শেষ নাগাদ প্রায় 80% আইস যেটা আছে জমা এবং হচ্ছে হিমবাহ হিসাবে সেগুলো গলে যাবে। এবং সেটার এসেনশিয়াল কনসিকুয়েন্সেস যেটা, সেটা আমরা দেখি যে সি লেভেল রাইজ ঘটবে, এবং সি লেভেল রাইজ যেটা ঘটবে সেটা অ্যারাউন্ড এই শতাব্দীর শেষ নাগাদ প্রায় 230 ফিট। তার মানে হিউজ। যদি সেটা হয় তাহলে যদি আমরা গ্লোবাল পার্সপেক্টিভ দেখি তাহলে অনেক দেশ তলিয়ে যাবে, এবং বাংলাদেশের আমরা যেটা বলি যে 1/3 পানি নিচে তলিয়ে যাবে এন্ড অফ দি সেঞ্চুরি, আমার মনে হয় সেটা আরো বেশি হবে, এবং লবণাক্ততা এবং হচ্ছে সি লেভেল সেটা ঢাকার কাছ পর্যন্ত চলে আসতে পারে, একটা প্রেডিকশন আছে। কিন্তু আমি যদি আরেকটু নেরো ডাউন করি যে বাংলাদেশ এবং হচ্ছে সাউথ এশিয়ান কনটেক্সটে দেখি, আমাদের মেজর কনসার্ন হচ্ছে হিমালয়। হিমালয়াতে যে হিমবাহ অথবা যে আইস আছে এবং সেটা ব্রাস্ট হচ্ছে অনেক সময়, এইটার একটা স্টাডি করেছে ইসিমোড, যেটা হচ্ছে মাউন্টেনের একটা প্ল্যাটফর্ম, ইন্টার গভর্নমেন্টাল প্ল্যাটফর্ম। তারা বলেছে যে 2011 সাল থেকে 2020 সালে এই সময়টাতে প্রায় 60% বেশি গতিতে গলেছে বিগত দশক থেকে। তার মানে স্পিড অফ আইস মেল্টিং ইজ ফাস্ট, ভেরি ফাস্ট। তার মানে এইটা যদি হয় এবং বরফ যদি সেভাবে গলতেই থাকে, এবং আরেকটা স্টাডি করেছে, তারা বলেছে যে আমরা যদি পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রিতে সীমাবদ্ধ না রাখতে পারি তাহলে প্রায় সমুদয় বরফ গলে যাবে হিমালয়ের। এবং সেটা হলে এটার যে নদীগুলো আছে, কারণ আমাদের যে মেজর যে রিভার্স গুলো আছে, গেঞ্জিস, ইন্দাস, তারপর ইরাবতী, শুধু একটা দেশ না, অনেকগুলো দেশ এটার সাথে সম্পর্কিত। এই সমস্ত দেশের নদীগুলোর মধ্য দিয়ে হঠাৎ পানি প্রবাহ বাড়বে। হঠাৎ পানি প্রবাহ বাড়া মানে হচ্ছে বন্যা, এবং ধারণা করা হচ্ছে যে সমগ্র বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে সাডেন বন্যায়, কিছু অঞ্চল ছাড়া, যেমন হচ্ছে হিলট্যাক এবং অন্য জায়গা ছাড়া। তার মানে যে কনসিকুয়েন্সেস আমরা দেখছি গ্লাসিয়ার মেল্টিং এর, সেটা হচ্ছে ভয়াবহ। এবং সেক্ষেত্রে আমাদের করার কি আছে? আমাদের প্রথম যেটা করার বিষয় সেটা হচ্ছে যে গ্লোবাল, যে পৃথিবীর উষ্ণতা সীমাবদ্ধ রাখা। যদি সেটা না রাখা যায় তাহলে বরফ গলতেই থাকবে এবং সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে। দ্বিতীয় হচ্ছে আমরা যদি হিমালয়ের কথা বলি, এবং হিমালয়ের যে রিপেরিয়ান অথবা হিমালয়ের যে দেশগুলো আছে তাদের একটা শক্তিশালী অ্যালায়েন্স দরকার। একটা সময়ে আমার মনে হয় যে 10-15 বছর আগে বাংলাদেশ একটা ইনিশিয়েটিভ অথবা একটা ডিসকাশনকে লিড করেছিল, সেটা হলো লিভিং হিমালয়াস, যেখানে হিমালয়ের দ্বারা ইনফ্লুয়েন্স হবে এই সমস্ত দেশগুলোর প্রতিনিধিরা এসেছিলেন এবং একটা ডিসকাশন হয়েছিল, একটা রোডম্যাপ করেছিল। পরবর্তী সেটার কোনো কাজ করেনি। আমার মনে হয় যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, চায়না, মায়ানমার, ভুটান, এদের একটা শক্তিশালী অ্যালায়েন্স হওয়া দরকার। অ্যালায়েন্স করে যেটা করা যেতে পারে, একটা হচ্ছে স্ট্রং পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করা টু ক্রিয়েট পুশ টু দি গ্লোবাল নেগোসিয়েশন, যে হিমালয়ের এই সমস্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি পৃথিবীর উষ্ণতা সীমাবদ্ধ না রাখা যায়। দ্বিতীয় হচ্ছে যদি বরফ গলতে থাকে তাহলে আমাদের অ্যাডাপ্টেশন দরকার, এবং অ্যাডাপ্টেশনের জন্য যেটা দরকার, একটা হচ্ছে যে প্রথম হচ্ছে ইনফরমেশন, আর একটা হচ্ছে অ্যাডাপ্টেশনকে আমরা যখন বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন্দ্রিক অ্যাডাপ্টেশন, কিন্তু অ্যাডাপ্টেশনকে আমরা রিজিওনাল পার্সপেক্টিভ থেকে দেখি না।
যেমন আমি বলতে পারি যে সুন্দরবন কেন্দ্রিক একটা অ্যাডাপ্টেশন নেগেটিভ হওয়া উচিত, হিমালয় কেন্দ্রিক একটা অ্যাডাপ্টেশন নেগেটিভ হওয়া উচিত। তার মানে অ্যাডাপ্টেশনের কান্ট্রি স্পেসিফিক কনসার্ন থেকে বের হয়ে এসে আমাদের ইকোসিস্টেম স্পেসিফিক অ্যাডাপ্টেশনে যাওয়া উচিত। সেটা শুধু একটা দেশ না, মাল্টি কান্ট্রি, যারা ওই ইকোসিস্টেমের বেনিফিশিয়ারি অথবা ইকোসিস্টেম দ্বারা এফেক্টেড হবে। তো আমরা যদি এই ইকোসিস্টেমকে কেন্দ্র করে অ্যাডাপ্টেশন মেজার্স গুলো নেই, ইনফরমেশন শেয়ার করি, ডেটা শেয়ার করি, এক দেশ আরেক দেশকে সাপোর্ট করি, তাহলে আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও কোপ করতে পারবো। কিন্তু আমি বলতে চাচ্ছি না যে পৃথিবীর উষ্ণতাকে সীমাবদ্ধ না রেখে এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। আমরা কিছুটা রিস্ক মিটিগেট করতে পারবো, কিন্তু আমাদের প্রোডাক্ট টার্গেট থাকতে হবে যে গ্লোবাল লেভেলে, যেখানে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা যায়। অনেক ধন্যবাদ দোহা ভাইকে। আসলে আমরা বুঝতে পারলাম যে পানি বিষয়ক যে সমস্যাগুলো আমরা চিন্তা করি, বা গ্লেসিয়ার বিষয়ে যে সমস্যাগুলো আমরা দেখি, বা কেন আসলে পানি দিবসের এবারে মূল প্রতিপাদ্য গ্লেসিয়ার রক্ষা করা, এই বিষয়ে মনে হয় দোহা ভাই আমাদেরকে আরো বেশি ক্লিয়ার করতে পারলেন। তো এই পর্যায়ে আমি আবার চলে যাব হাসিনাপার কাছে, এবং হাসিনাপার আগের কথার রিফ্লেকশন থেকে একটু জিজ্ঞাসা করতে চাই যে নিরাপদ পানির অভাবে নারীর উপর যে অবতীর্ণ যে কাজগুলো আছে, পরিবারের তারা যে সমস্ত কাজ করে থাকেন, এগুলোর আসলে প্রেশারটা আরো কিভাবে বাড়ছে তাদের উপর, এবং এটি কি তাদের আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই বিষয়ে যদি একটু বলতেন আপা। অবৈতনিক কাজের ব্যাপারে আমার নিজস্ব একটা ভাবনা আছে, which might contradict। এরকম কাজ যে একটা পরিবারে যে কাজ আছে, এই কাজটা আসলে করতেই হবে, বেতন দিয়ে কাজ করি না করি, ছেলে কাজ করুক, মেয়ে কাজ করুক, বাবা করুক, মা করুক, তাই না? কিন্তু মানে কাজ করতেই হবে, না করলে তো একটা সমাজ চলবে না, সংসারও চলবে না। সো কি দরকার? দরকার হচ্ছে মানে পারস্পরিক সহযোগিতা। কে কোন কাজটায় ভালো, কে কোন কাজটা করতে পারে, কার কখন সময় আছে, সহযোগিতা করতে হবে, পারস্পরিক রেসপেক্ট, হ্যাঁ, তারপরে কমফোর্ট, তারপরে কে কখন কোনটা করতে পারছে, সহযোগিতা, এই জিনিসগুলি ইম্পর্টেন্ট। যে জিনিসটা অভাব আমি দেখি সেটা হচ্ছে মেয়েদের প্রতি রেসপেক্টটা নাই। মেয়েদেরকে ধরে নেওয়া হয় যে সে কাজ করবে, মেয়েদেরকে ধরে নেওয়া হয় দে আর কাইন্ড অফ সেকেন্ড গ্রেড সিটিজেন। এখানে আমার আপত্তি আছে, তাই না? আমার মনে হয় যে ওই জায়গাটা যদি আমরা চেঞ্জ করতে পারি, ছেলেরাও কাজ করবে, ছেলেদের কাজ মেয়েরা করতে পারে, মেয়েদের কাজ, এখানে ছেলেদের কাজ মেয়েদের কাজ আমি আলাদা করে আসলে কখনো দেখতে পারি না বা দেখিও না। তো সেটা আমার কাছে মনে হয় যে অবৈতনিক কাজ ছেলেদেরও করা উচিত, কেন ছেলেরা করে না অথবা করবে না, মানে এটা আমার পার্সপেক্টিভ। অনেক ধন্যবাদ হাসিনা আপাকে। তো আমরা কেন আসলে আলোচনায় এই বিষয়গুলো রাখি, কেন আমরা আলোচনা করতে চেষ্টা করি এবং আলোচনা করতে থাকি, ওইটারই আসলে একটা যদি প্রমাণস্বরূপ বলতে চাই, আমরা শরণখোলা থেকে একটি ভিডিও দেখে আসবো এখন, যেখানে আসলে আমরা আমাদের এই নারীদের যে গল্পগুলো নিয়ে কথা বলছিলাম, সেরকমই একজন নারী তার নিজের সম্পর্কে নিজের গল্পটা বলার চেষ্টা করেছেন। আমরা একটু ভিডিওটা দেখে আসি দর্শক। আমি শারমিন আক্তার, আমার বাড়ি হচ্ছে শরণখোলা উপজেলার সাতখালি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খুরিয়াখালী গ্রামে। আসলে আমাদের এই অত্র এলাকায় পানির সংকট খুব বেশি, বিশেষ করে হচ্ছে যে আপনার এই যে শুকনো মৌসুমে। তো এখানে হচ্ছে যে আমাদের প্রায় 1000 খানা আছে। তো 1000 খানার ভিতরে দেখা যায় এই যে পিএসএফটা আছে, তো এর 2 কিলোমিটারের ভিতরে ওরকমের নিরাপদ পানি বা কোনো পানির ব্যবস্থা নেই, বা পিএসএফ যদিও 2-1টা থাকে সেটা আসলে নষ্ট, ব্যবহারের অনুপযোগী, এবং হচ্ছে যে অন্যদিকেও প্রায় 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে এরকমের পানির কোনো সুব্যবস্থা নেই। আমরা তো এই পুকুরের পানিই খাই, এই পুকুর দিয়েই আমাকে খাওয়া দাওয়া গোসল সব কিছুই চলে। এমনি আর আশেপাশে কোথাও ভালো পানির ব্যবস্থা নাই। পানি না, তাই বৃষ্টির দিন আইলে আমরা বৃষ্টির পানি সংগ্রহ করি, টিনের চাল দিয়া, পলিথিন দিয়া, যে যেভাবে পারে। বৃষ্টির পানি না থাকলে পুকুরের পানি আমরা ফুটাইয়ে মানে যেটা জাল দিয়ে খাই, ফেটকিরি দিয়ে পানি জ্বালাইয়ে খাই আমরা। আর সবাই তো এই কাজ জানে না, করে না, কেউ কাঁচা পানিই খায়। আমার নিজেরই টাইফয়েড হয়েছে, ইনজেকশন করছি। দেখা যায় এই এলাকায় পানি না থাকলে অন্য এলাকায় পানি যাইয়ে নিয়ে আসে, বা কেউ ভ্যানে করে দূর দূর প্রান্ত থেকে। তা আসলে এটা খুব কষ্টের বিষয়। আর আমাদের এই এলাকাটা হচ্ছে দারিদ্র, তো এখানে আসলে সবার ওইভাবে পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। দেখা যায় যে আসলে অনেক সময় এই যেহেতু এই পানিটা পিএসএফ যেহেতু নষ্ট,
এবং সরাসরি পুকুরের পানিটা পান করছে মানুষ। এখানে ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড, যেহেতু আমার এই পাশের বাড়িতেই আজকের একজন টাইফয়েডে আক্রান্ত হয়েছে এবং সে খুব অসুস্থ হয়েছে। আমরা এই পর্যায়ে আবার একটু হাসিনা আপার কাছে ফেরত যাব। আমরা একটি ভিডিও দেখে আসলাম। কেন আসলে নারীরা এই অবৈতনিক কাজ নিয়ে কেন আমরা আসলে বেশি কথা বলি, এটার একটা তথ্য যেটা ওয়াটার এডেরই তথ্য, সেটা হচ্ছে যে স্কুলগামী 16% কিশোরী তারা আসলে স্কুল ড্রপ আউট হয় বা তার শিক্ষা জীবন কন্টিনিউ করতে পারে না এরকম পানি সংগ্রহের মতো কাজের ইনভলভমেন্টের জন্য। তো এই বিষয়ে যদি আরেকটু বলতেন আপা। আচ্ছা, এখানে আরো অনেক কিছু বলতে পারি। সেটা হচ্ছে যেমন পানি সংগ্রহের জন্য মেয়েদের স্কুল কামাই হয়, স্কুল ড্রপ আউট হয়, এবং যদি আপনি কম্পেয়ার করে দেখেন শুধু মেয়েদের না ছেলেদেরও হয়। যারা বেশি দরিদ্র পরিবার, দেখা যাচ্ছে 7 বছরের কমে বাচ্চারা যখন দরিদ্র পরিবার হয় তখন দেখা যাচ্ছে যে তারা ছেলে মেয়ে দুজনেরই ড্রপ আউট হয়। কিন্তু যারা একটু ধনী মানে কম্পারেটিভলি তাদের ক্ষেত্রে মেয়েরা ড্রপ আউট হয়, ছেলেরা হয় না। এটা একটা ফ্যাক্টর। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, আমরা মনে করতাম এক সময় যে টয়লেট দিলেই বোধহয় সমস্যার সমাধান হয়ে যাবে স্কুলে, কারণ মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজ করতে না পারার কারণে এভারেজে 2.5 দিন মেয়েরা স্কুলে যেতে পারে না বা যায় না। কিন্তু দেখা গেল যে শুধু এটাই সমস্যার সমাধান না, কারণ তার প্যারেন্টস, বিশেষ করে মারা তাকে স্কুলে যেতে দেয় না পিরিয়ড হলে। তার মানে স্কুলে আমরা ভালো টয়লেট দিচ্ছি, তারপরেও শুধুমাত্র মানসিকতার কারণে এবং মা বা বাবা তাকে অ্যালাউ না করার কারণে সে স্কুলে যেতে পারছে না। সো আসলে যেটা ভাই শুরুতে বললেন যে আমাদের কোনো প্রবলেমই কিন্তু সিঙ্গেল ডাইমেনশনাল না, খুবই কমপ্লিকেটেড, কমপ্লেক্স। তো ডেফিনেটলি এই যে পানি আনাটা একটা বড় সমস্যা। এখানে আরো একটা ইন্টারেস্টিং ইস্যু আছে যেটা আমরা ভিডিওতে দেখলাম, যে পিএসএফ নষ্ট হয়ে গেছে, তাই না? আপনার অনেক পিএসএফ চলে না। এটার বড় কারণ হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্ট। অর্থাৎ যখনই একটা কয়েক পরিবার মিলে একটা পিএসএফ এর দেওয়া হয় বা ব্যবহার করতে বলা হয়, তখন এই ঝগড়া বিবাদের কারণে পিএসএফটা আর চলে না। এই যে মানুষগুলো তারা দূর থেকে পানি আনবে, কিন্তু ঝগড়া বিবাদ না করে এক পিএসএফ থেকে পানি এনে তারা মিলেমিশে চলবে না। এই যে একটা সামাজিক কালচার, এখান থেকেও কিন্তু আমাদের বের হয়ে আসা উচিত। আমরা আলোচনার এই পর্যায়ে আবার একটু দোহা ভাইয়ের কাছে ফেরত যাব। আমরা যদি একটু চিন্তা করি যে ভাই অনেকক্ষণ বললেন যে আমরা রিজিওনাল এসপেক্টে কি ধরনের কোলাবোরেটিভ অ্যাপ্রোচে আগাতে পারি। তো এই ক্ষেত্রে আমরা তো অনেক সময় শুনি বা জানি, আমাদের এরকম অনেক প্রমাণও আছে যে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। তো এই বিষয়ে আসলে বাংলাদেশ সরকারের ভূমিকাটা বা বাংলাদেশ থেকে আমাদের ভূমিকাটা কি হতে পারে, যদি একটু বলতেন। এটা প্রশ্নটা আমার কাছে, আমরাও বলি যখন আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যাই, আমরা যখন আমাদের প্ল্যানস গুলো দেখি, আমরা মনে করি যে বাংলাদেশ ইজ ওয়েল অ্যাহেড ইন প্ল্যানিং, ইন অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ। কিন্তু আমার সেরকম মনে হয় না এই জন্যে যে আমরা প্ল্যান তৈরি করি কিন্তু প্ল্যান বাস্তবায়নের দিকে যাই না, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস আমার মনে হয় আমরা যেভাবে আমাদের ভিকটিমহুড সেল করি গ্লোবালি, আমাদের পলিটিক্যাল মোটিভেশন সেরকম না। যেমন আমরা আন্তর্জাতিকভাবে, আমি একটা এক্সাম্পল দিই, নেগোসিয়েশনে যখন আমি আসা যাওয়া শুরু করি, সেটা 2008 সাল 9 সাল থেকে অনেকদিন, তখন থেকে আমরা বলছি যে বাংলাদেশের প্রায় 20 মিলিয়ন মানুষ উদ্বাস্ত হবে ডিউ টু ইমপ্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এবং এটা এখনো বলে আসতেছি। কিন্তু এইটাকে অ্যাড্রেস করার জন্য যে মেজার্স নেওয়া দরকার, যে প্ল্যান্স নেওয়া দরকার, যে রিফর্ম করা দরকার, সেটা আমরা করছি না। তার মানে ক্লাইমেট চেঞ্জকে আমরা ভাবছি একটা কিছু হবে, বিদেশ থেকে আমরা সাহায্য পাবো, আমরা কিছু অ্যাক্টিভিটি করবো, এটা ট্রেডিশনাল অ্যাপ্রোচেরও বাইরে। কারণ ক্লাইমেট চেঞ্জ কোনো মেইন স্ট্রিমও করিনি। ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট গুলো হবে এগ্রিকালচারে অথবা সোসাইটিতে, এই বিষয় নিয়ে আমরা কোনো প্ল্যানের মধ্যে রিফ্লেকশন দেখি না। তো আমার যেটা মনে হয় যে পলিটিক্যাল লিডারশিপ এক ধরনের ন্যারেটিভ তৈরি করে, মানে হয়তো সেটা তাদের পলিটিক্যাল কাজের জন্য। সিভিল সোসাইটি আমরা এক ধরনের তৈরি করি, দুইটার মধ্যে প্রচন্ড গ্যাপ আছে। আমরা যে প্ল্যানস তৈরি করি সেগুলোর মধ্যেও গ্যাপ আছে। আমরা একটা পারসিভড রিস্ক অথবা ভালনারেবিলিটি থেকে প্ল্যানস গুলো তৈরি করি, মানুষের কাছে যে কথা বলে রিয়েল ভালনারেবিলিটি অ্যাসেস করে সেটা তৈরি করি। আমাদের নিজেদের অনেক গ্যাপ আছে।
এবং এইটার কারণও আছে। কারণটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জকে প্রথম আমরা দেখেছি একটা গ্লোবাল ইস্যু, যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা এফেক্টেড হচ্ছি, আন্তর্জাতিকভাবে আমরা তুলে ধরবো, আমরা টাকা পাবো, আমরা কিছু কাজ করবো। কিন্তু আমরা যখন ক্রমান্বয়ে দেখছি যে গ্লোবাল লিডারশিপ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তাদের রেসপন্সিবিলিটি থেকে, এবং সরে গেছে ইতিমধ্যে, এবং আমরা যে পরিমাণ ফান্ডের প্রত্যাশা করেছিলাম সেটা পাচ্ছি না। আমরা একসময় মনে করেছিলাম লস এন্ড ড্যামেজের জন্য কম্পেনসেশন পাবো, কিন্তু লস এন্ড ড্যামেজের ফান্ডই নেই আদতে। তো সেই জায়গায় আমাদের যে দেশীয় সিভিল সোসাইটি বলেন, এনজিও বলি অথবা পলিটিক্যাল লিডারশিপ বলি, তাদেরকে আরো প্রোয়েক্টিভ হওয়া উচিত। প্রোয়েক্টিভ এই অর্থে যে বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত ইমিডিয়েটলি। এবং ক্লাইমেট চেঞ্জকে আমরা এখন দেখি রিস্ক, কিন্তু রিস্কের যে একটা ট্রান্সলেশন আছে টু পিপলস ওয়েলবিং, লাইভলিহুড, বায়োডাইভার্সিটি, এই সমস্ত জায়গায় আমরা কাজ করি, এটাকে আলাদা করে রেখি। যেমন আপা একটু আগে বললেন যে ক্লাইমেট চেঞ্জ ইজ নট সেপারেটেড ফ্রম জেন্ডার ইস্যুস। আবার হচ্ছে যে ইভেন ম্যান উইমেন রিলেশনশিপ, ইভেন হাউস হোল্ড রিলেশনশিপ ম্যান এন্ড উইমেন মধ্যে, এই সমস্ত বিষয়গুলোকে আমাদের আসলে মেনস্ট্রিম করতে হবে, এবং শুধু মেনস্ট্রিম করা না, মেজার্স গুলো নিতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে ক্লাইমেট চেঞ্জ ইজ নট এ সায়েন্স ইস্যু, ইটস এন ইস্যু অফ সোসাইটাল ইস্যু, এবং শুধু সোসাইটি, একক সোসাইটি, হোল সোসাইটি। তো এইটাকে যদি আমরা পারসিভ না করি, তাহলে ক্লাইমেট চেঞ্জ আমরা প্ল্যান তৈরি করবো এবং ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট বাড়তে হবে। এবং একটা পর্যায়ে আমরা যেটা শুরুতে বলেছিলাম যে ক্রিপিং ক্রাইসিস, মানে এমন ভাবে আস্তে আস্তে বাড়বে যেখান থেকে আমরা পিছনে আসতে পারবো না। তার মানে বলতে চাচ্ছি যে আমাদের সেন্ট্রালাইজড প্ল্যান দিয়ে কাজ হবে, ডিসেন্ট্রালাইজড প্ল্যান লাগবে। এবং আমাদের যে সার্ভিসেস গুলো আছে সেটারও ডিসেন্ট্রালাইজেশন লাগবে। যেমন আমরা যদি বলি যে পানি, এখনো সব জায়গায় পানির উৎস হচ্ছে ডিপিএইচই টিউবওয়েল দিবে, কিন্তু আমি যদি একটা টিউবওয়েল এখন উপকূলীয় অঞ্চলে নিয়ে যাই অথবা যদি বারিন ট্রেকে নিয়ে যাই, বারিন ট্রেকে হচ্ছে লেয়ার পাবে না, উপকূলীয় অঞ্চলে স্যালাইনিটি আছে। তার মানে উপকূলীয় অঞ্চলের যে পানির সোর্সেস গুলো আছে, যেমন আমরা দেখলাম পন্ড ফিল্টার, এবং হচ্ছে যে রেইন ওয়াটার হারভেস্টিং, ইভেন হচ্ছে যে খাস লেকস আছে, চিংড়ি চাষের সাথে একটা কন্ট্রাডিকশন আছে। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। উপকূলীয় অঞ্চলে প্রচুর খাস জমি আছে যেগুলোতে ইরোডেড পিপল যারা ক্লাইমেট চেঞ্জের মাইগ্রেটেড যারা আছে তাদেরকে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস দিতে হবে তাদের হাউজিং এর জন্য, লাইভলিহুডের জন্য। এই ব্রডার রিফর্ম ছাড়া ক্লাইমেট চেঞ্জের মতো একটা বড় ইম্প্যাক্টকে আমরা অ্যাড্রেস করতে পারি না। আমরা এখনো ব্রডার রিফর্মে চাই, আমরা এখনো স্টেরিওটাইপ ট্রেডিশনাল ডেভেলপমেন্টের কথা বলছি, এবং এই স্টেরিওটাইপ ট্রেডিশনাল ডেভেলপমেন্ট দিয়ে ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করা যাবে না। অনেক ধন্যবাদ দোহা ভাইকে। তো এই পর্যায়ে আমরা আসলে হচ্ছে আবার একটু হাসিনা আপা এবং দোহা ভাই দুজনের কাছে ফেরত যাব, এবং প্রশ্নটা হচ্ছে নারী ও কিশোরীদের এই যে নিরাপদ পানি সংক্রান্ত যে দুর্ভোগ, এটা কমানোর জন্য জাতীয় পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে আমাদের আসলে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রয়োজন, আর এই বিষয়ে আসলে কিভাবে তরুণ এবং তরুণ সংগঠনগুলো কাজ করতে পারে, এটা যদি একটু হচ্ছে আপনারা বলতেন। আমি একটু হাসিনা আপার কাছ থেকে শুনি আগে। আমি আসলে দোহাই কথা সূত্র ধরে জিনিসটাকে বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের করণীয় কি, এবং তারও আমি যেটা বলতে চাই যে কেন এটা হচ্ছে না। যেমন আমি বললেন যে আমাদের এটা আসলে একটা এলিটিস্ট বিষয় থেকে এখন আমাদের মাঠ পর্যায়ে চলে আসতেছে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে একটা বড় অন্তরায় হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা যখন কথা বলি, আমাদের ল্যাঙ্গুয়েজ এবং জার্গন এটা এত বেশি হাই প্রোফাইল হয় যে এটা সবসময় কিছু গুটিগত মানুষের করায়ত্তে থাকে। এটা আসলে সাধারণ মানুষের জন্য ট্রান্সলেটেড হয় না। সো একটা জিনিস দরকার যে এই ট্রান্সলেশনটা কত সহজ হবে যেটাতে আমরা সবাই বুঝতে পারি। এটা এক নাম্বার কাজ হওয়া দরকার আমার। দ্বিতীয় হচ্ছে যে আমরা সবাই মনে করি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার দায়িত্ব মিনিস্ট্রি অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট। এটা আসলে উল্টো হওয়া উচিত। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করা উচিত সব মিনিস্ট্রির, বিকজ ইটস এ জেনেরিক প্রবলেম। এটা তো একটা মিনিস্ট্রির প্রবলেম না, ওই মিনিস্ট্রির কিছু রেগুলেটরি ফাংশন থাকতে পারে। যেমন যেই ধরেন ডিপিএইচ এর কথা উনি বললেন, হ্যাঁ, ডিপিএইচ একটা ওয়াটার পয়েন্ট করে। যেই মিনিস্ট্রি যেই কাজ করুক, সেটা ওয়াটার পয়েন্টই হোক, সেটা অ্যাকুয়াকালচারই হোক, এইটা যেন ক্লাইমেট রেজিলিয়েন্ট হয় সেটা সেই মিনিস্ট্রির দায়িত্ব।
হয়তো রেগুলেটরি ফাংশন হিসাবে অন্য মিনিস্ট্রির বা ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রির কিছু কন্ট্রিবিউশন থাকতে পারে, কিন্তু প্রবলেমটা যেটা হয় যে কোনো মিনিস্ট্রিটা ওন করে না, এবং ওই যে বললাম যে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ রিমেইন ইন দ্য কাস্টোডিয়ান, মানে ওই একটা মিনিস্ট্রির কাস্টোডিয়ান, মানে কাস্টোডিয়ান হিসাবে এইটা হোল্ড করে আছেন কিছু একাডেমিশিয়ান, কিছু রিসার্চার এটা হোল্ড করে আছেন, আর তো কেউ এটা কাছে যাচ্ছে না। সো এই যদি এটাকে না ভাঙা যায় তাহলে এটা সবার সার্বজনীন হবে না। সো এখানে একটা বড় দরকার, চেঞ্জ দরকার। সেটা ন্যাশনাল লেভেলে আমাদের কোনো প্রপার থিঙ্ক ট্যাঙ্ক নাই, যেই থিঙ্ক ট্যাঙ্ক আসলে প্রফেশনালি একসাথে বসে ডিসাইড করবে যে বাংলাদেশের জন্য এই ন্যারেটিভ দরকার, সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য এইভাবে আমাদের আগানো দরকার, এইভাবে ওয়াটার প্রবলেম সলভ করা দরকার, এইভাবে আমাদের সামগ্রিকভাবে পরিকল্পনা করার জন্য যে একটা থিঙ্ক ট্যাঙ্ক দরকার, এটা নাই। আমরা কি করি? আমরা টাকার পিছনে দৌড়াই, ডোনারের পিছনে দৌড়াই, প্রজেক্টের পিছনে দৌড়াই। হ্যাঁ, সো যখন যেই জার্গনটা আসে, যেখানে ফান্ডের মানে সম্ভাবনা দেখা দেয়, ওই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের আলোচনা চলে, প্রজেক্ট চলে, কাজ চলে, কিন্তু আমাদের রিসার্চ হওয়া উচিত যেটা আমাদের দেশের মানুষের জন্য প্রয়োজন। আমি কাজ করতে গিয়ে দেখি যে একটা প্রপার এভিডেন্স ডেটা নাই যেটা রিলায়েবল। আমি যদি একটা রিসেন্ট উদাহরণ দিই, আমি শুধু একটা ডেটা খোঁজ করতে চাচ্ছিলাম যেটা একটা রিলায়েবল এবং অথেন্টিক একটা রিসেন্ট ডাটা হবে যে বাংলাদেশে ঢাকা শহরে কতগুলি বস্তি আছে এবং বস্তিতে কতগুলো মানুষ আছে। এই ডাটা কোথাও আমি একদম রিয়েলিস্টিক এবং অথেন্টিক ডাটা পাইলাম না। সো আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা যে প্ল্যানিং করব, মানে অ্যাজ এ কান্ট্রি আমাদের কোনো ডাটা বা ইনফরমেশন নাই, থাকলেও সেগুলি রিলায়েবল না, আপডেটেড না। সো উইদাউট হ্যাভিং দি বেস লাইন অথবা ডাটা ইনফরমেশন আমরা আসলে প্রপার দিকে যেতে পারবো না, কারণ আমাদের প্ল্যানিং এর পূর্ব শর্ত হওয়া উচিত সবাই মিলে আমরা যদি প্রপার ডেটা জেনারেট করি। আমি যদি জানি যে বাংলাদেশের এই অবস্থা, পানির এই অবস্থা বা অন্যান্য কিছু, অ্যাজ এ সিটিজেন আমি কিন্তু সচেতন হব এবং আমি এনভায়রনমেন্ট চেঞ্জ মানে এনভায়রনমেন্টে পজিটিভলি কন্ট্রিবিউট করার জন্য আমি সচেতন হব। কিন্তু আমি যদি কিছু না জানি তাহলে আমি সচেতন হব। সো দ্যাটস অল ফ্রম মাই। অনেক ধন্যবাদ হাসিনা আপাকে। একটু দোহাবের কাছে চলে যাব, যদি তরুণ সংগঠনদের ভূমিকা নিয়ে একটু কথা বলি আমরা, যে হাসিনা আপা যেগুলো বললেন এই বিষয়ে আসলে তরুণদের কি করার থাকতে পারে? আমার মনে হয় যে ইয়ুথ যারা আছে দে কুড বি নলেজ অ্যাক্টর, মানে ইয়ুথদের ক্ষেত্রে আমার কিছু ডিফারেন্ট অবজারভেশন আছে, যে আমরা যত ইয়ুথকে দেখি যে তারা প্রোগ্রাম ন্যারেটিভ তৈরি করছে, কথা বলছে, কিন্তু আমি খুব কম ইয়ুথকে দেখি যারা এভিডেন্স তৈরি করছে অথবা গবেষণা করছে, অথবা তাদের স্কিল আছে, ক্যাপাসিটি আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু ইনফ্লুয়েন্স করার জন্য শুধু কথা দিয়ে হবে না, ইনফ্লুয়েন্স করার জন্য এভিডেন্স তৈরি করতে হবে, এবং এভিডেন্স তৈরি করার জন্য তাকে গবেষণার সাথে সম্পৃক্ত হতে হবে। এবং আমাদের তরুণরা যদি সবাই গবেষণা বিমুখ হয়ে যায়, তাহলে আমরা যে বলছি ন্যারেটিভ তৈরি করা, বিভিন্ন প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করা, ডেভেলপ করা, সেটা চ্যালেঞ্জ হয়ে যাবে আর কি। তো এখানে ইয়ার স্কোপ আছে একটা। আমরা মনে করবো যে সিভিল সোসাইটি, আইএনজিও, ডেভেলপমেন্ট পার্টনার যারা ইউথকে সাপোর্ট করছেন, তাদেরকে শুধু ওই ব্রডার ন্যারেটিভ তৈরি করা না, তাদেরকে রিয়েলি হিউম্যান রিসোর্স হিসেবে তৈরি করা, যেটা গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে আসলে হিউম্যান রিসোর্সের ঘাটতি আছে, অল সেক্টর, সেটা পাবলিক বলেন, প্রাইভেট বলেন, এনজিও বলেন, আমরা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি, আপার যে সংগঠন আছে সেখানে আমার মনে হয় যে এভরিওয়্যার ইটস এ ক্রাইসিস। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ইউথ যারা, এবং অনেক ইউথ আছেন যারা লোকালি ইনভলভ। আমি যদি লোকাল গভর্নমেন্টের কথা বলি, ক্লাইমেট চেঞ্জ একটা গভর্নেন্স ইস্যু, কিন্তু এবং গভর্নেন্সকে এনশিওর না করে আমরা অ্যাডাপ্টেশন এনশিওর করতে পারবো। আমি যদি উপকূলীয় অঞ্চলে পানির ক্রাইসিসের কথা বলি, সেটা শুধু সি লেভেল রাইজ অথবা স্যালাইনিটি ইন্ট্রুশন সেটার জন্য না, সেটা হচ্ছে যে আমরা ওয়াটার বডিজ গুলোকে ঠিক মতো ব্যবহার করছি না। ওয়াটার বডিজ যেগুলো আছে যেগুলো হচ্ছে যে পানি সংরক্ষণের জন্য দরকার, সেটাকে দেখা যাচ্ছে যে ধরেন চিংড়ি চাষ করা হচ্ছে, স্যালাইন লবণাক্ত পানি ইন্ট্রোডিউস করে, যেখানে উন্নয়ন কর্মকাণ্ড আরো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার কথা ছিল, অথবা আমরা যদি বলি যে উপকূলীয় বাঁধ যেটা যেরকম শক্তিশালী হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না ডিউ টু করাপশন। তার মানে এই অ্যাডাপ্টেশন ইজ ক্লোজলি রিলেটেড টু গভর্নেন্স।
এবং গভর্নেন্সের জন্য যেটা দরকার, লোকাল অ্যাক্টর আছে, লোকাল ইনস্টিটিউশন আছে। লোকাল ইনস্টিটিউশন ঠিক মতো ফাংশন করছে না, কারণ লোকাল অ্যাক্টরের অভাব। মানে লোকাল অ্যাক্টরদের যে একটা নলেজ বেসড অ্যাক্টর অথবা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইনফর্মড অ্যাক্টর, যারা লোকাল অথরিটিকে প্রেশার ক্রিয়েট করবে, আমার মনে হয় যে এখানে ইউথদের একটা সুযোগ আছে যে তারা লোকাল যে অথরিটি আছে তাদের সাথে এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, যাতে করে প্রপার গভর্নেন্স এস্টাবলিশ হয় ফর অ্যাডাপ্টেশন অ্যাক্টিভিটিস এন্ড ওভারঅল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কি কি দিকে নিরাপদ পানির অভাব আমাদের জন্য প্রেশার তৈরি করছে, নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং জীবন মানের উপরে কিভাবে এই বিষয়টি গভীর প্রভাব ফেলছে। উপকূল থেকে চর, হাওর বা পাহাড়ি এলাকা, যে এলাকার কথাই আমরা বলি না কেন, নারীরা কিন্তু এই বিষয়ে প্রতিদিন সংকটের মুখোমুখি হচ্ছে এবং এই সংকটের দায়ভার কিন্তু ওনাদের একার না, এটা আমাদের সবার একত্রিত একটি সমস্যা এবং দায়িত্বের বিষয়। তো সরকার, উন্নয়ন সংস্থা এবং আমাদের যে কমিউনিটি আছে, আমাদের সবাইকে মিলেই আসলে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। এবং বিশ্ব পানি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে পানি, স্পেশালি নিরাপদ পানি, কোনো বিলাসিতা নয়, বরং এটি আমাদের একটি মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকারের নিশ্চয়তার জন্য আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের, যারা সময় নিয়ে আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করেছেন, এবং ধন্যবাদ জানাই আমার দর্শকদেরকে, যারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে আমাদের এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হওয়ার পথে আমাদের সাথে ছিলেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে পর্বে আবার যতদিন পর্যন্ত দেখা না হয়, সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।